সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আমাদের দিন দিন করে সময় চলে যাচ্ছে, মাত্র জাস্ট আর কয়েকদিন পরেই পরীক্ষা। তো আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফৌজদারি কার্যবিধি। যদিও ফৌজদারি কার্যবিধির উপর আমরা একটা ক্লাস নিয়েছি, তারপরও আমরা ট্রাই করব গত ক্লাসটা সহ আজকের ক্লাসের অংশ মিলিয়ে মোটামুটি 1 নাম্বার সেকশন থেকে নিয়ে 265 রেল পর্যন্ত আপনাদেরকে টু দা পয়েন্ট আলোচনা করার জন্য। এর পাশাপাশি যে ক্লাসগুলো আমরা করেছি, তামাদি আইন, সাক্ষ্য আইন, সুনির্দিষ্ট প্রতিকার আইন এবং দেওয়ানি কার্যবিধি, এগুলো অবশ্যই অবশ্যই আপনারা রিভিশন দিতে থাকেন বারবার। শুধু যেটা পড়াই নেই ওইটা টেনশনে না থেকে যেটা আপনি পড়েছেন সেটা 100% ঠিক আছে কিনা সেটা একটু দেখার চেষ্টা করেন। দিন শেষে কথা হচ্ছে যে কি করা যাবে না, ধৈর্য হারা হওয়া যাবে না, সাহস রাখতে হবে যে আপনিও পারবেন। তো চলুন শুরু করা যাক তাহলে আমাদের আজকের ক্লাস। আমরা প্রতিবারে বলি, যেহেতু আমাদের ক্লাসগুলো অনেক লং হয়, তো এর জন্য আপনি অবশ্যই ক্লাসগুলো যখন শুনতেছেন বা বসতে দেখতেছেন, তো অবশ্যই অবশ্যই আপনি কিছু পানি অথবা খাবার জিনিস নিয়ে বসবেন। না হলে আসলে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ক্লাস করা খুবই কঠিন ব্যাপার। তো যাই হোক, আমরা টু দা পয়েন্ট শুরু করি। আপনি জাস্ট একটু লক্ষ্য করেন যে আপনার মনে আসতেছে কিনা। গত ক্লাসটা আমরা অলরেডি করেছি, তো আমরা টু দা পয়েন্টে চলে যাব। সিআরপিসি আমাদের 1898, 6 নাম্বার সেকশন। তো 6 নাম্বারে থেকে বারবারই এমসিকিউ আসে, এখানে বলে যে বাংলাদেশে কত প্রকারের ফৌজদারি আদালত আছে। তো এই ক্ষেত্রে প্রশ্নটা কিন্তু অনেক টিকি প্রশ্ন হইতে পারে। নর্মালি আমরা জানি দুই প্রকার আদালত আছে, একটা হচ্ছে যে আমাদের দায়রা আদালত, আর একটা হচ্ছে আমাদের ম্যাজিস্ট্রেট আদালত। কিন্তু এই যেখানে এই কথাটা বলা হচ্ছে যে দুই প্রকারের আদালত আছে, সেখানে কিন্তু উপরের দিকে বলা আছে যে সুপ্রিম কোর্ট এবং অন্য কোনো আইনে গঠিত আদালত ছাড়া, যেমন স্পেশাল ট্রাইব্যুনাল গুলা বাদ দিয়ে। তাহলে বাংলাদেশে কয় প্রকারের আদালত আছে? তো অ্যান্সার হবে দুই প্রকারের। কিন্তু ওই যে সুপ্রিম কোর্ট এবং স্পেশাল ট্রাইব্যুনাল, আপনার এমসিকিউ তে যদি যদি কোনো কোনো ভাবে সেগুলো যদি দিয়ে দেয়, সেটা কিন্তু আপনি লক্ষ্য রাখবেন যে আপনার প্রশ্নটা কি করতেছে আর অপশনটা কি। নর্মাল ক্ষেত্রে এটা মনে রাখবেন যে বাংলাদেশে দুই প্রকারই ফৌজদারি আদালত আছে, একটা হচ্ছে আমাদের দায়রা আদালত, একটা হচ্ছে আমাদের ম্যাজিস্ট্রেট আদালত। এর জন্য সব সময় অ্যান্সার করার আগে প্রশ্নটা দেখবেন যে প্রশ্নটা কি চাচ্ছে, সে অনুযায়ী উত্তরটা আসবে। এরপরে বেসিক নলেজ হচ্ছে যে 2007 সালে যেহেতু আমাদের কি হয়েছে, বিচার বিভাগ থেকে নির্বাহী বিভাগটা পৃথক হয়েছে। তো আমরা দুই প্রকারের ম্যাজিস্ট্রেট পাই। একটা হচ্ছে যে আমাদের বিচারিক ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, যারা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হন। আরেকটা হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, যারা বিসিএস পরীক্ষার মাধ্যমে কি হন, যেমন এসিল্যান্ড, ইউনো আছেন এরা। তাহলে ম্যাজিস্ট্রেটও আমাদের দুই প্রকার, বিচারিক ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট। এরপরে বলতেছে যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবার 4 প্রকারের আছে। এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 4 প্রকারের, এইটাই অনেকে ভুল করেন, কারণ আমরা জানি ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, তো 3 প্রকার আসে। এই জন্য এটা অনেকে ভুল করেন, এটা মাথায় রাখবেন। তাহলে আমাদের 4 শ্রেণীর ম্যাজিস্ট্রেট আছে। একটা হচ্ছেন আমাদের এই যে সিজিএম বা সিএমএম যারা আছেন, এদেরও শ্রেণীটা পৃথক। তাহলে সিজিএম বা সিএমএম 1 প্রকারের ম্যাজিস্ট্রেট। তারপরে আসবে আমাদের কি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট। এই হচ্ছে আমাদের 4 প্রকারের। তো অনেকেরই কনফিউশন থাকে, এই যে আমাদের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকেন, তো আইনের মধ্যে তাকে প্রকারে না গিয়ে তারা এই যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অধীনেই তাকে যুক্ত করা হয়েছে। তো এর জন্য 5 প্রকারের হয় না, 4 প্রকারেরই আছে, এটা মনে রাখবেন। তাহলে সিজিএম ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, এই 6 নাম্বারটার মধ্যে 3টে এমসিকিউ। তো যে কোনটা আসবে আপনি ভালো করে জানেন যে সব সময় আসে আদালত কত প্রকার। আর যদি চলে আসে ম্যাজিস্ট্রেট কত প্রকার, 2 প্রকার। বিচারিক ম্যাজিস্ট্রেট কয় প্রকার, 4 প্রকার। তাহলে 6 নাম্বারটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। 9 নাম্বারে তেমন কিছুই নেই, জাস্ট দায়রা আদালতে কয়জন বিচারক থাকে আমরা সবাই জানি, দায়রা, অতিরিক্ত দায়রা এবং যুগ্ম দায়রা। তো এটা একটু মুখস্থ করে নেবেন। এরপরে 10, 11 এবং 12 তিনোটা একসাথেই পড়বেন। যখনই পড়বেন, 10 নাম্বারে বলতেছে যে কি নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে, 11 বলতেছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা বিচারিক ম্যাজিস্ট্রেট থাকবে, 12তে বলতেছে স্পেশাল ম্যাজিস্ট্রেট বা বিশেষ ম্যাজিস্ট্রেটও থাকতে পারে। এখন এই নির্বাহী ম্যাজিস্ট্রেটের মধ্যে কারা কারা থাকতে পারে? যেমন একজন থাকবেন ডিএম বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তাকে সাহায্য করার জন্য এডিএম থাকবেন, এবং মাঠ পর্যায়ে থাকবেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
তো এক্ষেত্রে মূল কথা যেটা সেটা হচ্ছে যে মহানগরের ক্ষেত্রে সরকার কি করতে পারে, পুলিশ কমিশনার যিনি আছেন, কমিশনার ও পুলিশকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব সরকার দিতে পারে। তো 10 নম্বর থেকে এতটুকুই যথেষ্ট। 11 নম্বর থেকে মনে রাখবেন যে আমাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে এখানে অতটা কিছু না বলে বলতেছে যে কি আমাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবে এবং আদার ম্যাজিস্ট্রেট থাকবে, জাস্ট এতটুকু বলতেছে। তবে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সরকার কি করতে পারে, বিচারিক ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দিতে পারে। তবে নিয়মটা হচ্ছে হাইকোর্টের সাথে আলোচনা করে। তাহলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেতে পারে সরকার হাইকোর্টের সাথে আলোচনা করে, যদি তাকে ক্ষমতাটা দেয়। আর বিশেষ ম্যাজিস্ট্রেট যেটা আছে এটার ক্ষেত্রে মনে রাখবেন বিশেষ ম্যাজিস্ট্রেট নির্বাহী ক্ষেত্রেও হইতে পারে, আবার বিশেষ ম্যাজিস্ট্রেট কি হইতে পারে জুডিশিয়ালের ক্ষেত্রেও হইতে পারে। তাহলে বিশেষ ম্যাজিস্ট্রেট এক্সিকিউটিভও হইতে পারে, বিশেষ ম্যাজিস্ট্রেট আমাদের বিচারিকও হইতে পারে। তো যদি সরকার স্পেশাল ম্যাজিস্ট্রেট যদি নির্বাহী থেকে দেয়, তো বলতেছে যে সর্বনিম্ন অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এই র্যাঙ্কের নিচের কাউকে দায়িত্বটা দিবে না। জাস্ট এই র্যাঙ্কটা একটু মনে রাখবেন। আর বিশেষ ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে বলতেছে যে সরকার হাইকোর্টের সাথে আলোচনা করে দায়িত্বটা দিতে পারে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, যে কোনো প্রকারের। তাহলে 10, 11, 12 এখানে আর জটিল কিছুই নাই। এখন মূল বিষয়টা হচ্ছে কতক্ষণ আপনার মনে থাকতেছে, কনফিউশনটা দূর হয়, এটাই হচ্ছে মূল জিনিস। এরপরে আমরা চলে যাই জাস্টিস অফ পিস। দুইটা সেকশনই আছে, দুইটাই মনে রাখার একটু চেষ্টা করবেন। একটা হচ্ছে আমাদের কি যে মফস্বল বা স্থানীয় এলাকার জন্য হচ্ছে জাস্টিস অফ পিস, এটা সরকার নিয়োগ দিতে পারে যে কোনো নাগরিককে যারা বাংলাদেশে থাকেন নিবাসী। আরেকটা হচ্ছে যে আমাদের অফিসের ক্ষমতা বলে জাস্টিস অফ পিস, যাকে আমরা বলি যে এক্স অফিসো। তো এটাই থেকেই বারবার এই শব্দটা আছে, এক্স অফিসো হিসাবে কারা, যে জাস্টিস অফ পিস। তো এখানে সুপ্রিম কোর্টের মধ্যে আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগের যত বিচারক আছেন সারা বাংলাদেশের জন্য তারা, দায়রা বিচারক যারা আছেন দায়রা আদালতের, তারা তার নির্দিষ্ট এখতিয়ারের জন্য, এবং এই যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন এলাকায় সকল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তার নির্দিষ্ট এলাকার জন্য জাস্টিস অফ পিস। তাহলে 22 এবং 25 টু দা পয়েন্ট পড়ে নেবেন। এরপরে আমরা সরাসরি চলে যাব, সেটা হচ্ছে 29-এর বি, যেখানে আলোচনা করে আমাদের জুবেনাইল। তো জুবেনাইলের বয়স কত, এটা এমসিকিউতে আসে, গত ক্লাসে আমরা পড়েছি। তাহলে 15 বছরের কম, 15 বছরের কম বয়স্ক কোনো যদি অপরাধী হয় তাকে আমরা বলবো কি জুবেনাইল। এখন এই জুবেনাইল যদি মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন এইরকম যে অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন, এটা ছাড়া অন্য কোনো অপরাধ করে, তাইলে তার অপরাধের জন্য যে কোনো কারণে আমরা তাকে কি করতে পারবো না, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস কোনো ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাইতে পারবো না। তাকে সরাসরি হয় যদি সিজিএম অথবা মেট্রোপলিটন এলাকায় হইলে সিএমএম এর কাছে নিয়ে যেতে হবে, অথবা যদি সরকার এই জন্য স্পেশাল কোনো ম্যাজিস্ট্রেটকে স্পেশালি ক্ষমতা দিয়ে রাখেন তার কাছে নিয়ে যেতে হবে। তাহলে এটা একটা বিশেষ পদ্ধতি, এটা মনে রাখবেন যে 15 বছরের কম বয়স্ক যে কোনো প্রকার যে শিশু আমরা যাকে বলতে পারি, তারা যে কোনো অপরাধ করুক, যদি সেটা মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন অপরাধযুক্ত না হয়, তাহলে তাকে আমরা কি করতে পারবো না, ওই যে আপনি আটক বলেন, রিমান্ড বলেন, যাই বলেন, এর জন্য আমলি আদালতেও নিতে পারবো না, আমাদেরকে নিতে হবে সিজিএম অথবা সিএমএম এর কাছে, অথবা যদি সরকারি স্পেশালি কোনো আদালত প্রতিষ্ঠা করে রাখে দায়িত্বপ্রাপ্ত ওই ম্যাজিস্ট্রেটের কাছে। তো 29-এর বিটা গুরুত্বপূর্ণ, এটা লাল কালিতে রাখেন, এখানে বয়সটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর তার যে যে আটক অথবা বিচারের দায়িত্বপ্রাপ্ত কে আছেন এইটা। 29-এর সি খুবই গুরুত্বপূর্ণ। 29-এর সি যে জিনিসটা বলে সেটা যদি আপনি বুঝতে চান, আপনাকে আগে ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতাটা বুঝতে হবে। তো ম্যাজিস্ট্রেটের আমরা আগে সাধারণ ক্ষমতাটা বুঝি, যেটা আমাদেরকে দেওয়া আছে কোথায়, 32-এর মধ্যে। এটা আগে একটু মনে রাখেন। এই যে আমরা ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, এদের সাধারণ ক্ষমতাটা মুখস্থ রাখবেন। যে ফার্স্ট ক্লাস কি করতে পারে, 5 বছর পর্যন্ত জেল দিতে পারে, সেকেন্ড ক্লাস 3 বছর পর্যন্ত জেল, আর থার্ড ক্লাস 2 বছর পর্যন্ত জেল। অর্থদণ্ডের ক্ষেত্রে ফার্স্ট ক্লাস 10,000 টাকা, সেকেন্ড ক্লাস 5,000 টাকা, থার্ড ক্লাস 2,000 টাকা। ফার্স্ট ক্লাস বেতাগাদের আদেশ দিতে পারে, সেকেন্ড এবং থার্ড ক্লাস দিতে পারে না। আর ফার্স্ট ক্লাস নির্জন কারাবাসের আদেশ দিতে পারে এবং সেকেন্ড ক্লাসও দিতে পারে। তো এইটা আগে মুখস্থ করে নেবেন যে ম্যাজিস্ট্রেটরা কি করতে পারে। এখন আমরা এই যেটা আপনাদেরকে পড়াইতেছিলাম যে 29-এর সি তাহলে কি, তো আমরা সাধারণ ক্ষমতাটা জানলাম। তো এখন
29 সি বলতেছে যেই সমস্ত অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড ওইগুলা বাদ দিয়ে, ওইগুলা এই কারণে বাদ দেওয়া হয়, নর্মালি মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন সাজাযুক্ত যে সমস্ত অপরাধ আছে এগুলার বিচারটা আমাদের দায়রা জজেই হয়। তো এই জন্য এখানে বলতেছে যে মৃত্যুদণ্ড ছাড়া বাকি অন্যান্য যেই সমস্ত অপরাধ আছে এইগুলার বিচার সরকার হাইকোর্টের সাথে আলোচনা করে কি করতে পারে, ম্যাজিস্ট্রেটদের উপর আরোপ করতে পারে। তাহলে বেসিক নলেজটা কি, মৃত্যুদণ্ড ছাড়া যত অপরাধ আছে পেনাল কোডে, সমস্ত কিছু অপরাধের বিচার করার দায়িত্ব সরকার হাইকোর্টের সাথে আলোচনা করে কি করতে পারে, এগুলা ম্যাজিস্ট্রেট আদালতে দিতে পারে। এখন ম্যাজিস্ট্রেট আদালতের ক্ষেত্রে বলতেছে যে সিজিএম এবং সিএমএম, যেহেতু এটা এক প্রকারের ম্যাজিস্ট্রেট, তো এদের ক্ষেত্রে বলতেছে যে এদের কাছে আমরা দিব কোনগুলা, যেগুলো মৃত্যুদণ্ডযুক্ত নয় এমন এমন বাদ দিয়ে বাকি যত প্রকার অপরাধ আছে সমস্ত প্রকারের অপরাধের বিচার তারা করতে পারবে। তাহলে কে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অথবা মেট্রোপলিটনে যদি হয় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আর আইনগতভাবে আমরা জানি যে কাজটা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট করতে পারবে সেটা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও করতে পারবে। এখন বলতেছে যে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন আর 10 বছরের বেশি কি শাস্তি আছে এমন অপরাধ বাদ দিয়ে, তাহলে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন আর যে অপরাধের শাস্তি 10 বছরের বেশি ওই সমস্ত জিনিসগুলা বাদ দিয়ে বাকি যত প্রকার অপরাধ আছে এইগুলার বিচার আমরা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন এলাকায় হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের উপর আরোপ করতে পারবো। তাহলে স্পেশালি এখানে কোন অপরাধের বিচার ম্যাজিস্ট্রেটরা করতে পারবে এইটা দেওয়া হয়েছে। তো এর আগে আমরা আরেকটা জিনিস জানি যেটা পরীক্ষা আসে না, আসলেও খুব একটু টিকি শুধু এক লাইনে আসে, সেটা হচ্ছে যেমন হাইকোর্ট সকল অপরাধের বিচার করতে পারে আমরা জানি। এটা ছাড়া আমাদের দায়রা আদালতও কি করতে পারে, সকল অপরাধের বিচার করতে পারে। এখন আমাদের যে যুগ্ম দায়রা আছে তার ক্ষেত্রে একটা রেস্ট্রিকশন হচ্ছে যে সে কিন্তু সকল অপরাধের বিচার করতে পারে না, আর ম্যাজিস্ট্রেটরাও সকল অপরাধের বিচারটা করতে পারে না। তো 29 সিটা ওই জন্য স্পেশালি যুক্ত করা হয়েছে যে আমরা কি করব, ম্যাজিস্ট্রেটের উপর মৃত্যুদণ্ড ছাড়া যাবতীয় অপরাধের বিচার করতে দিব। তো দেওয়ার ক্ষেত্রে দুইটা ভাগে আমরা ভাগ করতেছি, যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হইলে তাকে মৃত্যুদণ্ড ছাড়া বাকি সবগুলা দিব, আর ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট হইলে তাকে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন এবং 10 বছরের বেশি কারাবাস নয় এমন অপরাধগুলো আমরা দিব। মানে যেই অপরাধের শাস্তি 10 বছরের কম, এক লাইনে তাহলে যেই অপরাধের শাস্তি 10 বছরের কম এমন সমস্ত অপরাধের বিচার ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটরা করতে পারবে যদি 29 সি ক্ষমতা দেওয়া থাকে। এখন যেহেতু একটা স্পেশাল ক্ষমতা দেয়া হইলো, 33 এ যুক্ত করে বলতেছে যে যদি 29 সি এর মাধ্যমে কোনো অপরাধের বিচার করার ক্ষমতা দেওয়া হয়ে থাকে তাহলে ওই ম্যাজিস্ট্রেটরা সর্বোচ্চ 7 বছর পর্যন্ত কারাবাস দিতে পারবে। নর্মালি একজন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিতে পারে 5 বছর, কিন্তু 29 সি তাকে যেহেতু আমরা ক্ষমতা দিচ্ছি তাহলে সে 7 বছর পর্যন্ত কি করতে পারবে, শাস্তি দিতে পারবে। এই দুটা জিনিস একসাথে পড়বেন, যে যেই ম্যাজিস্ট্রেটদেরকে 29 সি ক্ষমতা দেওয়া হয়েছে তারা 33 এর ক্ষমতা প্রয়োগ করে তার ক্ষমতার বাইরে গিয়ে 5 বছরের বাইরে গিয়েও সে কি করতে পারতেছে, 7 বছর পর্যন্ত কারাবাস দিতে পারতেছে। এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এইটা একটু মিলিয়ে পড়বেন। এরপরে আমরা 31 নাম্বারটাতে আমরা জানি কি হাইকোর্ট যে কোনো পরিমাণ শাস্তি দিতে পারে, কোনো সমস্যা নাই, আইনে যেটা অনুমোদন করে। দায়রা এবং অতিরিক্ত দায়রা যে কোনো প্রকার শাস্তি দিতে পারে, তবে মৃত্যুদণ্ড প্রদান করলে সেটা কার্যকরের আগে হাইকোর্টের কি লাগবে, অনুমোদনটা লাগবে। আর এই যুগ্ম দায়রাটা ভালো করে মনে রাখবেন, এমসিকিউতে এইটা থেকেই আসে যে এই বেচারা কি করতে পারবে না, 10 বছরের বেশি কারাবাস দিতে পারবে না। তাহলে যুগ্ম দায়রা জজ কি করতে পারবে না, 10 বছরের বেশি কারাবাস দিতে পারবে না, এই জিনিসটা একটু মনে রাখবেন। এখন যদি আমরা চলে আসি আমাদের অর্থদণ্ড অনাদায় শাস্তি, আমরা পেনাল কোডেও কি পড়েছি, কারাদণ্ড প্লাস অর্থদণ্ড দেওয়া যায়। এখন কেউ যদি অর্থদণ্ড না দেয় তাহলে কি হবে, তো এইখানে যে জিনিসটা আমরা পড়বো সেটা হচ্ছে যে ম্যাজিস্ট্রেট আদালতে একটা মামলা বিচার হচ্ছে। তো এখানে বলতেছে যে অর্থদণ্ড যদি আসামি না পরিশোধ করে তাহলে ম্যাজিস্ট্রেট কি করতে পারবে, তাকে কারাদণ্ড দিতে পারবে অতিরিক্ত হিসাবে। তবে 1 নম্বর কন্ডিশন হচ্ছে তার ক্ষমতার বেশি হবে না। 2 নম্বর হচ্ছে ওই ম্যাজিস্ট্রেট যতটুকু সে কি করতে পারে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য ক্ষমতাপ্রাপ্ত তার 4/1 ভাগের বেশি হবে না। যেমন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট 5 বছর সে সাজা দিতে পারে, তাহলে তার 4/1 ভাগের বেশি সে পারবে না। এই দুইটা কন্ডিশন। আর এই শাস্তিটা তার অতিরিক্ত হিসাবে গণ্য হবে, অর্থাৎ কোনো একটা অপরাধের জন্য যদি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট কাউকে 5 বছরের শাস্তি দেন
অর্থদণ্ডের জন্য উনি আরো যে 1 বছর বা 1.5 বছর দিবেন, এই টোটালটা অতিরিক্ত হিসাবে টোটাল 6 বছর বা 6.5 বছর সে জেলে থাকবে। তাহলে এই দুইটা কন্ডিশন আমরা মনে রাখবো, যে ম্যাজিস্ট্রেটের ক্ষমতার বেশি হবে না, যতটুকু দিতে পারে তার ক্ষমতা তার 4 ভাগের 1 ভাগের বেশি হবে না। এটা হচ্ছে আমাদের মূল জিনিস। এখন চলে আসি 35 নাম্বারটা, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেখান থেকে এমসিকিউ গুলো আসে। মূল কথা হচ্ছে যে একটা বিচারের মধ্যে একটা অপরাধী একাধিক অপরাধে অভিযুক্ত হইতে পারে। যেমন আমরা গত ভিডিওতে বলেছি, সে চুরি করতে গেল, চুরি করতে গিয়ে সেখানে মিসচিপ করলো, সেখান থেকে আরো কিছু কোনো মহিলার শ্লীলতাহানি করলো, এইরকম একটাই বিচারে সে একাধিক অপরাধে অভিযুক্ত হইতে পারে। তো প্রতিটা অপরাধে তার শাস্তিটা পৃথক পৃথক হবে। তো এখানে বলতেছে যে যদি আদালত তার রায়ের মধ্যে কোনো কিছুই উল্লেখ না করেন যে শাস্তিটা কিভাবে চলবে, কনজিকিউটিভ চলবে না কনকারেন্টলি চলবে, মানে আদালত যদি রায়ের মধ্যে কোনো কিছুই উল্লেখ না করেন, নীরব থাকেন, তো বলতেছে যে আদালত যদি নীরব থাকেন, এখানে নীরবতায় লাভ হচ্ছে, লাভ হচ্ছেটা কি, একসাথে সব অপরাধের শাস্তি ভোগকাল চলবে। মানে এই ধরেন যে এখানে 2 বছর, এখানে 3 বছর, এখানে 1 বছর, তাহলে আমরা 3 2 5 আর 6 বছর তার শাস্তি হওয়ার কথা। এখন আদালত যদি নীরব থাকে, কিছুই না বলে, তাহলে সর্বোচ্চ সে 3 বছরই কি জেলে থাকবে, তারপরে সে বেরিয়ে আসবে। মানে তিনোটা শাস্তি একই সাথে কন্টিনিউ করবে। আর যদি আদালত সেখানে লিখে দেয় যে তার একটা শেষ হওয়ার পরে আরেকটা শুরু হবে, যাকে আমরা বলে যে কনজিকিউটিভলি শুরু হবে, অর্থাৎ একটা শেষ হওয়ার পর আরেকটা শুরু হবে, মানে টোটাল তাকে 2 আর 3 আর 1 6 বছর জেলে থাকতে হবে। তাহলে এই দুইটা শব্দ একটু মনে রাখবেন, আদালত নীরব থাকলে একটার পর একটা শুরু হবে। আদালত যদি সেক্ষেত্রে আদালত যদি নীরব থাকে তাহলে সবগুলো একসাথে কন্টিনিউ করবে, আর আদালত যদি বলে দেয় তাহলে একটার পর একটা কন্টিনিউ করবে। তবে এখানে আরেকটা যেটা, যখন এই যে একজন ম্যাজিস্ট্রেট কি করবে, একাধিক শাস্তি দিবে একটা অপরাধে, তখন আমাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে ওই ম্যাজিস্ট্রেট তার ক্ষমতার বেশি দিচ্ছে কিনা, কার ক্ষমতার বেশি দিলে সেটা ইললিগাল হবে কিনা। তো এখানে বলতেছে যে শাস্তিগুলো আমরা যোগ করলে যদি ম্যাজিস্ট্রেটের ক্ষমতার বাইরে যায়, এটাতে আইনগত কোনো সমস্যা নাই, এটার জন্য তার হায়ার অথরিটির কাছে পাঠানোর কোনো দরকার নাই। কারণ তিনটা আমরা পৃথক পৃথক মামলায়, যেমন এখানে আমরা কি দেখলাম, 6 বছর হইলো, তো ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট মাত্র 5 বছর শাস্তি দিতে পারে। তো এখানে 6 বছর হয়েছে, এর জন্য কোনো সমস্যা হবে না, আইনগত ইল্লিগাল হবে না, উচ্চ আদালতে পাঠানোর দরকার নাই বেশি পরিমাণ শাস্তি দেওয়ার জন্য। কারণ এখানে আমরা কালেকটিভ শাস্তিটা দেখতেছি পৃথক পৃথক অপরাধে। কিন্তু তারপরে বলতেছে যে এরপরেও কিছু কন্ডিশন আছে। এরপরে কন্ডিশন বলতেছে যে যাতে এই অপরাধের শাস্তিগুলো যোগ করলে 14 বছরের বেশি না হয়। যখন এই একটা আদালত, আমাদের দায়রা জজ আদালতে যখন বিচার হবে, এইরকম একাধিক শাস্তি হইতে পারে, তো সেই রকম ক্ষেত্রে তার অপরাধের সমষ্টিগত যাতে 14 বছরের বেশি না হয়। আর ম্যাজিস্ট্রেট আদালত হইলে যাতে ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতার দ্বিগুণের বেশি না হয়। অর্থাৎ একজন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট 5 বছর শাস্তি দিতে পারে, তার দ্বিগুণ অর্থাৎ ম্যাক্সিমাম সে 10 বছরই শাস্তি দিতে পারবে, এর বেশি না। যতই 100টা অভিযোগে অভিযুক্ত হোক, ক্যালকুলেশন করলে 10 বছরের অতিরিক্ত শাস্তিটা ইলিগাল হবে, 10 বছর পর্যন্তই লিগাল হবে। তাহলে এইখানে কিন্তু অনেকগুলা কথা বলা আছে, 35টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে 35-এ হচ্ছে আদালত যদি রায়ের মধ্যে শাস্তিটা একাধিক অপরাধে অভিযুক্ত যে শাস্তিটা প্রদান করলো, আদালত যদি নীরব থাকে তাহলে কি হবে, সবগুলো একসাথে চলবে, কনকারেন্টলি চলবে। আর আদালত যদি উল্লেখ করে দেয় তাহলে কি হবে, একটা শেষ হওয়ার পর আরেকটা শেষ হবে। আর এই সমস্ত কিছু যোগ করার পরে ম্যাজিস্ট্রেটের ক্ষমতার বেশি হচ্ছে বলে এটা কোনোদিন ইলিগাল হবে না, উচ্চ আদালতে পাঠানোর দরকার নাই। তবে কন্ডিশনটা মানতে হবে যে যাতে এই সমষ্টিগত ফলটা 14 বছরের বেশি না হয় যখন আমরা দায়রা আদালতে বিচার হবে। আর ম্যাজিস্ট্রেট আদালতে যখন বিচার হবে, ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতার যাতে দ্বিগুণের বেশি না হয়। 35-এর পরবর্তীতে যুক্ত করা হয়েছে যে নর্মালি পুলিশ আসামিকে যেদিন গ্রেপ্তার করে, যতদিন পুলিশ হেফাজতে থাকে অথবা যতদিন জুডিশিয়াল হেফাজতে জেলখানায় থাকে, তার পরবর্তীতে যখন শাস্তি হয় এই দিনগুলা তার সাজা ভোগ থেকে বাদ দেওয়া হয়। তো এই কথাটাই বলতেছে যে যখন আমরা একজন অপরাধীর শাস্তিটা অ্যানাউন্স করা হবে, তখন ক্যালকুলেশন দেখতে হবে যে সে কতদিন হেফাজতে ছিল, ওই দিনগুলা ক্যালকুলেশন করে বাদ দিব। আর যদি দেখা যায় যে তার অপরাধের শাস্তির চাইতে সে জেলেই বেশি দিন ছিল, যেমন ধরেন যে সে 3 বছরের শাস্তি পাইলো, সে 4 বছর যাবত জেলে জেলে আছে বন্দি, তখন বলতেছে তাকে ইমিডিয়েট কি করতে হবে, রিলিজ করে দিতে হবে। আর তার যদি কোনো অর্থদণ্ড থাকে এটা মওকুফ করে দিতে হবে। তো এটাও কিন্তু একটা এমসিকিউ ছিল যে এরকম যদি হয় আমরা কি করব।
তাকে ইমিডিয়েট রিলিজ করে দিতে হবে, অর্থদণ্ড অটোমেটিক মকুব হয়ে যাবে। তাহলে 35-এ আর 35-এর দুটাই গুরুত্বপূর্ণ। 36-37 শুধু হেডিংটা দেখে নেবেন, ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা, বিশেষ ক্ষমতা। আর 46 নম্বরে চলে যাবেন। 46 নম্বরে মূল জিনিসটা যেটা, সেটা হচ্ছে যে পুলিশ যখন আসামিকে গ্রেফতার করতে যায়, আসামি যদি পলায়ন করে, তখন পুলিশ ওই আসামিকে কি করতে পারবে না, তাকে গুলি করে হোক যেভাবে হোক একদম তাকে হত্যা করতে পারবে না, যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সাজাযুক্ত অপরাধ না হয়। নর্মাল একটা চুরির মামলায় পুলিশ আসামিকে গ্রেফতার করতে গেলেও তো আসামি পালাচ্ছে, পুলিশ পিছন দিয়ে গুলি করে তাকে মারতে পারবে না। মানে হচ্ছে পুলিশকে এই ক্ষমতা দেওয়া হয় নাই। তবে যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সাজাযুক্ত অপরাধ হয়, আসামিকে গ্রেফতার করতে গেলেও আসামি পালাচ্ছে, তাহলে যদি সেখানে মারা যায় তাহলে পুলিশকে কোনো প্রকার দায়বদ্ধতা থাকবে না। এই 46টা এই কথাটাই বলতেছে। আর 52 নম্বরে মনে রাখবেন, কোনো পুলিশ কোনো মহিলাকে যদি আমরা কি করতে চাই, কোনো প্রকার তল্লাশি করতে চাই, নানা প্রকার কারণবশত তার কাছে কোনো অস্ত্র আছে কিনা, অবৈধ জিনিস আছে কিনা, তো আইনের বেসিক নিয়ম হচ্ছে অন্য কোনো মহিলা দ্বারা বা মহিলা পুলিশ দ্বারা আপনাকে তল্লাশিটা করতে হবে, এবং সেটা শালীনতার সাথে। মাঝে মধ্যে এটা এমসিকিউর অপশনে থাকে যে একজন মহিলাকে তল্লাশির নিচের নিয়ম নিচের কোনটা বা নিচের কোনটা নয়। তো এই জন্য এইটুকু একটু মনে রাখবেন যে অন্য মহিলা দ্বারা এবং শালীনতার সাথে তাকে তল্লাশিটা করতে হবে। 54 নম্বরটা অবশ্যই মুখস্থ করে নেবেন যে পুলিশ কয়টা কারণে কি করতে পারে, যে কোনো ব্যক্তিকে পরোয়ানা ছাড়াই, আদালতের আদেশ ছাড়াই গ্রেপ্তার করতে পারে। 10টা ভালো করে মনে করে নিবেন, 9টা ভালো করে মনে নিবেন। 1 নম্বরে হচ্ছে যেখানে আমরা আমলযোগ্য অপরাধ করছে, করার সন্দেহ আছে, সংবাদ পাইছে, রিজনেবল ডাউট হচ্ছে যে এই ব্যক্তি আমলযোগ্য, তার মানে আমলযোগ্য শব্দ আসলেই বুঝে নেবেন যে গ্রেপ্তার করা যাবে। এরপরে কারো কাছে যদি হাউস ব্রেকিং এর যন্ত্রপাতি পাওয়া যায়, কেউ যদি হুলিয়াকিত আসামি হয়, এরপরে কারো কাছে চোরাই মাল পাওয়া গেলে, কেউ পুলিশের কাজে বাধা দিলে বা পুলিশ হেফাজত থেকে চলে গেলে, সেনাবাহিনী থেকে কেউ পলাতক থাকলে, অথবা বিদেশে কেউ অপরাধ করেছে, বাংলাদেশে যেখানেই পাওয়া যাবে তাকে গ্রেফতার করা যাবে। অথবা 565-তে যারা যা যাবর আছে, যারা অভ্যাসগত অপরাধী আছে, এরা শাস্তি ভোগ করার পরেও এর একটা বন্ড সিগনেচার করতে হয়, এদের ঠিকানা দেওয়া বাধ্যতামূলক যে তারা কোথায় থাকবে। ওই নিয়ম ভঙ্গ করে তারা যদি অন্য কোনো জায়গায় চলে যায়, তাহলে দেখা মাত্রই গ্রেফতার করা যাবে। আর অন্য কোনো থানা থেকে রিকুইজিশন আসলে, তাহলে এই 9টা কারণ অবশ্যই অবশ্যই আপনি মুখস্থ রাখবেন, কোনো একটা দিতে পারে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এরপরে 61 নম্বরটা পড়বেন যে পুলিশ একটা আসামিকে গ্রেফতার করলে 24 ঘন্টার বেশি কি করবে না, তার হেফাজতে রাখবে না ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া। এখানে 24 ঘন্টার সাথে আদালতে নেওয়ার যে ভ্রমণের সময়, ট্রাভেল টাইম, এটা যোগ করে নেবেন। এরপরে 68টা এতটুকু মনে রাখবেন যে দেওয়ানি সমন সবসময় 2 কপির হয়, সেখানে অবশ্যই স্বাক্ষর থাকবে এবং সিল থাকবে। কার থাকবে? ওই যে কোর্ট অফিসার অথবা সরকার কর্তৃক নিযুক্ত অথরাইজড অন্য কোনো ব্যক্তির। তো নর্মালি দেখবেন যে আমরা দেওয়ানি মামলার ক্ষেত্রে সেরেস্তাদারে দিয়ে হয়ে যায়, কিন্তু ফৌজদারির ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই ম্যাজিস্ট্রেটেরই কি থাকে, স্বাক্ষরতা থাকে। এটাই শুধু পার্থক্য। তাহলে দেওয়ানি যে আমরা সমন গুলা আসে, ওগুলাও স্বাক্ষরযুক্ত হয়, সিলযুক্ত থাকে, কিন্তু সেখানে সেরেস্তাদারের সিগনেচার দিয়েও কিন্তু হয়ে যায়। কিন্তু ফৌজদারির ক্ষেত্রে ওই সমনে অবশ্যই অবশ্যই আদালতের যিনি বিচারক বা ম্যাজিস্ট্রেট, তার স্বাক্ষরটা থাকবেই থাকবে। আর সমনটা আমরা কার মাধ্যমে দিব বলতেছে, যে পুলিশের মাধ্যমে দিব, অথবা সরকারি কর্মকর্তার মাধ্যমে, অথবা সরকার যদি অন্য কোনো পার্টিকে স্পেশালি নিযুক্ত করে রাখে সমন পাঠানোর জন্য, তার কাছে। এটাই যথেষ্ট, এর বাইরে আর কিছুই নাই। এরপরে চলে যাবেন 70 নম্বরটা। গতকালকে আমরা সিপিসি তে পড়েছি কি, যে পরিবারের প্রাপ্তবয়স্ক যে কোনো ব্যক্তিকে দেওয়া যায়, কিন্তু এই ফৌজদারি সমন প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্য। তাহলে দেওয়ানি আর ফৌজদারি সমনের মধ্যে মেইন পার্থক্য হচ্ছে এটা, দেওয়ানিটা প্রাপ্তবয়স্ক যে কোনো ব্যক্তিকে দেওয়া যায়, মহিলাকেও দেওয়া যায়, কিন্তু ফৌজদারিটা শুধু পুরুষ সদস্যকে দিতে হবে। 75-এর ক্ষেত্রে মনে রাখবেন যে ওয়ারেন্ট জারি করা হয় 75-এর অধীনে, আর ওয়ারেন্টটা একবার যদি জারি করা হয় কতক্ষণ কার্যকর থাকে, এই এমসিকিউটা বারবার আসে যে একটা ওয়ারেন্ট যদি একবার জারি করা হয় কতদিন কার্যকর থাকে। তাহলে আসামি গ্রেফতার না হওয়া পর্যন্ত, অথবা ওই আদালত কর্তৃক বাতিল না হওয়া পর্যন্ত এটা কার্যকর থাকবে। এটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, অন্য কিছু আপনার দরকার নেই। এরপরে চলে যান 87-তে, প্রক্লেমেশন বা হুলিয়া। যখন আসামিকে পাওয়া যায় না, সমনে অ্যারেস্ট ওয়ারেন্টে খুঁজে পাওয়া যায় না, তখন তাকে কি করতে হয়, হুলিয়া জারি করতে হয়। মানে স্পেশালি তার জন্য কি কি করতে হয়, আমরা যদি বলি প্রক্লেমেশন দিতে হয়।
তো প্রক্লামেশন কত দিনের সময় দিতে হয়, এটা এমসিকিউতে আসে 30 দিনের, অ্যাটলিস্ট 30 দিনের সময় দিয়ে আদালত কি করবে, আদালত চত্বরে অথবা সে যেখানে বসবাস করে সেখানে লাগিয়ে দিবে যে এই মামলা আপনি অভিযুক্ত, এতদিনের মধ্যে আদালতে সিলিন্ডার করেন। এটাই হচ্ছে আমাদের 87। 88-তে বলতেছে যদি তারপরেও সে না আসে, তাহলে আমরা তার স্থাবর ও অস্থাবর যত প্রকার সম্পত্তি আছে এগুলো আমরা অ্যাটাচ করতে পারবো, কোক করতে পারবো। এখন যদি এরকম কোক করার পরে ওই সম্পত্তি নিয়ে কারো আপত্তি থাকে, তাহলে সে 6 মাসের মধ্যে ওই কোক যে আদালত করছে তার কাছে অ্যাপ্লিকেশন দিবে যে ওই সম্পত্তিটা তার না, এটা আমার। যদি সেখানে সে হেরে যায়, তাহলে পরবর্তী 1 বছরে চাইলে সে কি করতে পারবে, মামলা দায়ের করতে পারবে, তার সম্পত্তি সে দাবি করে। তবে একটা কন্ডিশন হচ্ছে, যে সম্পত্তিগুলো কোক করা হবে এগুলো 6 মাস অতিক্রান্ত না হলে এগুলা বিক্রি করা যাবে না। আর 89 বলতেছে আসামি যদি 2 বছরের মধ্যে ফেরত আসে, উপযুক্ত যদি কারণ দেখায় যে কেন সে আদালতে আসতে পারে নাই, তাহলে আদালত যদি আদেশ দেয় তাহলে তার সম্পত্তি তাকে ফেরত দেওয়া হবে। তাহলে 87, 88, 89 তিনোটাই গুরুত্বপূর্ণ, যত্ন সহকারে পড়বেন, বাদ দেওয়া যাবে না। এরপরে 94-তে চলে যাবেন, যে আদালত কোনো দলিল অথবা বস্তুকে আদালতে উপস্থাপন করার জন্য কি করতে পারে, আপনাকে অবশ্যই অবশ্যই একটা সমন পাঠাইতে পারে। আর এই সমনটা মামলা তদন্তকালীন পুলিশ কর্মকর্তা আপনাকে দিতে পারে, এটা একটু মনে রাখবেন। তাহলে সমন একটা বস্তু অথবা দলিল উপস্থাপন করার জন্য আদালতও দিতে পারে, তদন্তের সাথে পুলিশ অফিসারও আপনাকে সমন দিতে পারে যে আপনি আসেন এই জিনিসটা বা এই দলিলটা নিয়ে। 96-র ক্ষেত্রে মনে রাখবেন, 96-তে হচ্ছে যে তল্লাশি পরোয়ানা জারি করা, যে কোনো একটা জায়গা হোক, যে কোনো একটা বাড়ি হোক, কোনো একটা অফিস হোক, এই তল্লাশি পরোয়ানা জারি করা হয় 96-র অধীনে, জাস্ট এতটুকু মনে রাখবেন। 98-তে হচ্ছে যে যদি কোনো বাড়িতে চোরাই মাল আছে, জাল দলিল তৈরি করা হয়, জাল স্ট্যাম্প তৈরি করা হয়, কাউন্টার ফিট করা হয়, অর্থাৎ 2 নম্বরে জিনিসপত্র করা হয়, এরকম যদি নির্ভরযোগ্য সংবাদ থাকে, তাহলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা যে কোনো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এই তল্লাশি করতে পারে, এটা মনে রাখবেন। এরপরে 100 নম্বরটা একটু মনে রাখবেন, যে যে কোনো ব্যক্তিকে যদি কেউ অবরুদ্ধ করে রাখে, তাহলে আমরা কি করতে পারবো, তার সেখান থেকে মুক্তি করার জন্য আদালতে অ্যাপ্লিকেশন দিতে পারবো। কোন আদালতে, মেট্রোপলিটন যদি হয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে, অথবা যে কোনো ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের আদালতে, অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে। এই তিনটা জিনিস একটু মনে রাখবেন। এরপরে 103টা বিশেষ নিয়মটা মনে রাখবেন, যে কোনো ম্যাজিস্ট্রেট যখন কোনো জায়গায় কোনো তল্লাশি করবে, বা পুলিশ যখন কোনো জায়গা থেকে কোনো কিছু তল্লাশি করবে, উদ্ধার করবে, জব্দ করবে, সেক্ষেত্রে অবশ্যই 2 জন স্থানীয় সাক্ষী থাকবে, এইটা অবশ্যই মনে রাখবেন। 104 বলতেছে যে আদালতে যদি আমরা যে সমস্ত দলিল দস্তাবেজ এগুলো উপস্থাপন করি, যদি আদালতের মনে হয় যে এগুলা যথাযথ না, এগুলো ত্রুটিপূর্ণ, এগুলা জাল, তাইলে সেগুলা আদালত 104-এর অধীনে আটক করতে পারবে। আর 105 বলতেছে যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অথবা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কি করতে পারে, তার উপস্থিতিতে যে কোনো জায়গা তল্লাশি করাইতে পারে, অর্থাৎ ম্যাজিস্ট্রেট সশরীরে উপস্থিত থেকে একটা জায়গা তল্লাশি করাইতে পারে। এরপরে 99 এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখানে যদি কোনো পত্রিকা বা যদি কোনো বই কি করা হয়, বাজেয়াপ্ত করা হয়, বাজেয়াপ্ত নিয়ম বা বিচার পদ্ধতি আলোচনা করা আছে। আমরা গত ক্লাসে পড়েছি যে আর কি কি কারণে ওই বইতে যদি প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, আমাদের স্পিকার এবং আমাদের প্রধান বিচারপতি নিয়ে এমন কোনো মানহানিকর কোনো সংবাদ প্রকাশ করা হয়, এটা ছাড়া কোনো কগনিজেবল অফেন্স করা হবে, এই রকম যদি কোনো জিনিস পড়ে যদি কেউ উত্তেজিত হয়, ওই বইয়ে যদি লেখা থাকে, এটা ছাড়া রাষ্ট্রদ্রোহিতামূলক যদি কোনো কর্মকাণ্ড ওই বইয়ে লেখা থাকে, তাহলে সরকার ওই বইটা বা ওই পত্রিকাটা কি করতে পারে, 99 এর ক্ষমতা প্রয়োগ করে বাজেয়াপ্ত করতে পারে। এখন যার পত্রিকা বাজেয়াপ্ত করা হইলো তার প্রতিকার কি, তো এইটাই বারবার এইখান থেকে একটা এমসিকিউ কিন্তু আসেই। তো এই জন্য আপনি এ থেকে নিয়ে জি পর্যন্ত লিখে একটু মুখস্থ করার চেষ্টা করবেন, যে 99 এর ক্ষমতা বলে সরকার বাজেয়াপ্ত করে। আর যার পত্রিকা বাজেয়াপ্ত করলো সে 2 মাসের মধ্যে হাইকোর্টে আপিল দায়ের করতে পারবে। হাইকোর্টে 3 সদস্যের স্পেশাল বেঞ্চে এটা শুনানি হবে। হাইকোর্ট যদি মনে করে আদেশটা অবৈধ, সে বাতিল করতে পারবে। আর যেই পত্রিকাটা কি ফরফিট করা হয়েছে, বইটা বাজেয়াপ্ত করা হয়েছে, ওইটা অ্যাজ এ এভিডেন্স আদালতে উপস্থাপন করা যাবে। এই রিলেটেড আরো যে সমস্ত নিয়ম কানুন, কত টাকা লাগবে, কত দিনের মধ্যে করতে হবে, আরো যদি আনুষঙ্গিক নিয়ম কানুন থাকে, সুপ্রিম কোর্ট কি করবে, এই নিয়মটা একটা বিধিমালা জারি করবে। আর 99 জি বলতেছে যে এই বিষয়ে অন্য কোনো আদালতে মামলা দায়ের করা যাবে না। তাহলে এ থেকে নিয়ে জি পর্যন্ত আপনি প্রতিটা জিনিসই পড়বেন, এখান থেকে এমসিকিউ কিন্তু আসে, কোনো না কোনো ভাবে হইতে পারে। এরপরে চলে যাই আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের, আমাদের মোটামুটি 106 থেকে নিয়ে যদি দেখি 153 পর্যন্ত অনেক আলোচনা আছে, তো এটা আমরা গত ভিডিওতে সংক্ষেপে করে নিয়েছি, সেটা দেখে নিবেন।
তারপর আপনি জাস্ট এখানে মনে রাখবেন যে এখানে মুসলেখা বা বন্ড সম্পাদন রিলেটেড কথাবার্তা বলা আছে। তো বন্ডটা কত বছরের হইতে পারে। তো এই জন্য মোটামুটি যেহেতু আমাদের 5 প্রকারের জিনিস আলোচনা করা আছে, আমরা একটা শব্দ ব্যবহার করেছি, COSS, মানে কষা। তো এই সিতে হচ্ছে সর্বোচ্চ 3 বছর, এটা কি কনভিকশনের পরে, এটা শুধু আমাদের আদালত করে। তাহলে সিতে কনভিকশন, ম্যাক্সিমাম শাস্তি ভোগের পরে 3 বছরের আমরা মুচলেখা নিতে পারবো, যেটা যে কোনো বিচারিক আদালত করে শাস্তি ভোগের পরে জেল থেকে বের হওয়ার পূর্বে এই বন্ডটা সে সিগনেচার করে আসে। এরপরে হচ্ছে শান্তি রক্ষার মুচলেখা, এটা ম্যাক্সিমাম 1 বছর হইতে পারে, এর বেশি না। এরপরে হচ্ছে কেউ যদি রাষ্ট্রদ্রোহিতামূলক কথাবার্তা বলে, রাষ্ট্রদ্রোহিতামূলক কর্মকাণ্ড করে, তাহলে তার জন্য ম্যাক্সিমাম 1 বছরের মুচলেখা। এরপরে কেউ যদি সন্দেহজনক আচরণ করে, তাহলে আমরা ম্যাক্সিমাম তাকে 1 বছরের বন্ড সিগনেচার করাইতে পারবো। আর কেউ যদি অভ্যাসগত অপরাধী হয়, যেমন চোর আছে, তো এদেরকে ম্যাক্সিমাম শাস্তি ভোগের পরে আমরা, এখানে 3 হবে, জাস্ট 3 বছর পর্যন্ত বন্ড সিগনেচার করাইতে পারবো। তাহলে 3-1-1-3, মানে 3কে যদি আমরা ভাঙাই কি হবে, 3টা 1 পাবো। তো এটা খুব সহজ করে আপনি মনে রাখতে পারেন যে 311 আর কোষা। এইগুলোর ক্ষেত্রে একটা বেসিক নিয়ম মনে রাখবেন, এই যে প্রথমটা বাদ দিয়ে, কনভিকশনেরটা বাদ দিয়ে বাকি সবগুলা করতেছে কে, নির্বাহী ম্যাজিস্ট্রেট, মানে ডিএম, আমাদের ইএম বা এডিএম যারা আছেন, এসি ল্যান্ড, ইউনো, এরাই কিন্তু কাজটা করতেছে। প্রতিটা ডিসি অফিসে স্পেশালি কি থাকে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কিন্তু থাকে। তো দেখেন 112-র অধীনে কি করবে, আপনাকে নোটিশ দিবে যে আপনি এত টাকার জামানত, এত টাকার বন্ড এবং এত টাকার জামানত কেন আপনি সই করবেন না, আদালতে জানান আপনার বিরুদ্ধে এই অভিযোগটা আসছে। তো আপনি উপস্থিত হয়ে কথাবার্তা বললেন, 117-র অধীনে আদালত ইনকোয়ারি করবে যে অভিযোগটা সত্য কিনা। আপনাকে নোটিশ তো দিয়ে দিছে, অভিযোগটা সত্য কিনা। যদি দেখে যে হ্যাঁ অভিযোগটা সত্য, আপনি এই কর্মকাণ্ড করতেছেন, তাহলে 118-র অধীনে আপনাকে আদেশ দিবে যে আপনি কি করেন, বন্ড সিগনেচার করেন। আর 124-এর অধীনে আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কি করতে পারে, যে কোনো সময় কি করতে পারে, সে যারা এই সমস্ত সিকিউরিটি দেয় নাই, ওর জন্য জেলখানায় আছে, এদেরকে মুক্ত করে দিতে পারে। তো এমসিকিউতে আসে ওই জন্য যে কত ধারার ক্ষমতা বলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কি করেন, এই যারা সিকিউরিটি দেয় নাই আদালতে আছে তাদেরকে মুক্ত করে দেন 124 ধারার অধীনে। আর 125-এর অধীনে হচ্ছে যে আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যে কোনো সময় চাইলে যে কোনো মুচলেখা বাতিল করে দিতে পারেন, যে না দরকার নাই, এই ব্যক্তি দ্বারা কোনো প্রকার আর ক্ষতি হবে না, আমি তার মুচলেখা বাতিল করলাম। এই কয়টা জিনিস আমাদের জন্য গুরুত্বপূর্ণ, অন্য কিছুই নাই। এরপরে 144, এটা হচ্ছে আমাদের ইনজাংশন জারি, নিষেধাজ্ঞা জারি। তো এটা কারা করেন, ডিএম বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ইএম বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। তো এটা মহানগরের জন্য প্রযোজ্য না, মানে আমাদের এই যে ঢাকা মেট্রোপলিটন, চট্টগ্রাম মেট্রোপলিটন, রাজশাহী মেট্রোপলিটন, মানে মহানগরের এলাকার মধ্যে এই সেকশনটা প্রযোজ্য হবে না। এই নিষেধাজ্ঞা সর্বোচ্চ থাকতে পারে মাত্র 2 মাস। কোনোভাবেই ম্যাজিস্ট্রেট বৃদ্ধি করতে পারবে না, যদি একান্ত প্রয়োজন হয় সরকার বৃদ্ধি করবে, তাও যদি সেখানে দেখা যায় যে জনস্বার্থ অথবা নানা প্রকার আইন শৃঙ্খলার অবনতি হবে, যদি এটা উঠিয়ে নেওয়া হয় তাহলে সরকার বর্ধিত করবে। নর্মালি এটা 2 মাসেরই হবে, এতটুকু মনে রাখবেন। এরপরে চলে আসি আমাদের ধারা 145, এইটা নিয়ে আমরা জমির দখলগত বিরোধে যদি শান্তি শৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা থাকে, তখন আমরা এই আদালতের আশ্রয় নিতে পারি। তো এখানে কন্ডিশন উপাদানটা হচ্ছে স্থাবর সম্পত্তি হবে এবং ওইখানে দখলগত বিরোধে আইন শৃঙ্খলা অবনতি হবে, এই উপাদানটা থাকতে হবে। না হলে এ ধারার অধীনে ম্যাজিস্ট্রেট অগ্রসর হবেন না। তো বলতেছে যে আপনাকে যেদিন থেকে হুমকি ধমকি দেওয়া হইলো বা আপনাকে যেদিন থেকে বেদখল হইলো, আপনাকে 2 মাসের মধ্যে মামলাটা দায়ের করতে হবে, একটা সময়সীমা এখানে দেওয়া আছে। এখন আপনি যখন মামলাটা দায়ের করবেন, আদালত কি করে নর্মালি বাস্তবে আমাদের বাংলাদেশে আদালতে মামলাগুলো যদি আপনি 145-এর অধীনে দায়ের করেন, তো বিচারক সাহেব কি করেন, ওই যে একটা একদম পাইকারি হারে লিখে দেন, দেখিলাম শুনিলাম, পুলিশকে একটা তদন্ত রিপোর্ট সাবমিট করার আদেশ দিলাম, বিবাদীকে নোটিশ দেওয়া হোক। তো এইটা থাকে ম্যাজিস্ট্রেটের কি থাকে, আদেশ। তো তখন ওই আদেশনামা পুলিশের কাছে আসলে উনি স্থানীয় ওই বিরোধীয় জায়গাতে আসেন, বিবাদীকে একটা নোটিশ দিয়ে দেন, জায়গায় একটা নোটিশ লাগান। তো এটা লাগার পর নির্ধারিত দিন একটা সময় থাকে, ওই দিনে দুই পক্ষ উপস্থিত হন, তাদের মধ্যে মূল জিনিসটা কি সেটা তারা শুনেন। তো শোনার পরে যদি বিচারকের মনে হয় যে যে ব্যক্তিকে অপসারিত করা হয়েছে বা হুমকি দেওয়া হচ্ছে উনি গত 2 মাসে এখানে বৈধ দখলদার, বৈধভাবে দখলে আছেন, তাইলে যিনি বিরোধ করতেছেন তাকে বলবে যে আপনি কি করবেন না, আর এখানে ডিস্টার্ব করবেন না। আর যদি তাকে বেদখল করে দেওয়া হয় তাহলে তার দখলটা ওইখানে তাকে ফেরত দিবে। এটা হচ্ছে মূল জিনিস। ওইখানে কোনো মালিকানা বিষয় না। ওখানে মূল বিষয়টা হচ্ছে, যেমন আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারায় মালিকানা কোনো বিষয় না।
এটা একই জিনিস। এখানে উপাদানটা শুধু যুক্ত হয় যে আইন শৃঙ্খলার যাতে অবনতি না হয়। তো এখানেও 2 মাসের মধ্যে মামলাটা দায়ের করতে হবে। মালিকানা দেখার বিষয় না, মূল দেখার বিষয় হচ্ছে কে দখলে ছিল এটা যাচাই করা। এখন যদি ম্যাজিস্ট্রেট সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কে দখলে ছিল এটা নিশ্চিত হতে না পারে, 146-এ ক্ষমতা দিয়ে বলতেছে সম্পত্তিটা অ্যাটাচ করবে এবং বলবে যে আপনারা দেওয়ানি আদালতে যান, প্রকৃত মালিকানা কার সেটা নির্ধারণ করেন, ততদিন পর্যন্ত আমি একজন রিসিভার নিয়োগ করে দিলাম। তাহলে 146-এ হচ্ছে কি সম্পত্তি অ্যাটাচ করে একটা রিসিভার নিয়োগ করে দেওয়া, পক্ষদ্বয়কে দেওয়ানি আদালতে পাঠানো মালিকানা কার সেটা নির্ধারণ করার জন্য। আর 147-এ বলে যে আমাদের তামাদি আইনে যেমন আমরা 26 এবং 27 দ্বারা ইজমেন্টটা পড়েছি, তো বলতেছে যে যদি ইজমেন্ট রিলেটেড কোনো মামলা হয়, আপনি যদি গত 3 মাসে যেই অধিকারটা প্রতিদিন বা প্রতি মাসে প্রয়োগ করার যোগ্য, সেটা যদি গত 3 মাসে আপনি ব্যবহার করেন তাইলে আপনি প্রতিকার পাবেন। যদি গত 3 মাসে ব্যবহার না করেন তাইলে আদালত এ ধারায় অগ্রসর হবে না। আর যদি কোনো সুখাধিকার বছর বছর বা নির্দিষ্ট একটা উপলক্ষে ব্যবহৃত হয়, যেমন প্রতি ঈদে হয়, প্রতি পূজায় হয়, প্রতি বৈশাখে হয়, এইরকম যদি কোনো সুখাধিকার থাকে, তাহলে যদি গত বছর আপনি ওই অধিকারটা প্রয়োগ করেন তবে আদালত এ ধারা অগ্রসর হবে, আর যদি প্রয়োগ না করেন এ ধারায় অগ্রসর হবে না। আর সর্বশেষ বলতেছে যে এই সমস্ত কাজ করতে গিয়ে লোকাল ইনকোয়ারি হইতে পারে, মানে আদালত ওই যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সরজমিনে আসতে পারে, আসে দেখতে পারে যে ঘটনাটা কি, আর আসার জন্য যে খরচাপাতি এটারও আদেশ দিতে পারে যে এত টাকা আপনি জমা করেন, আমি স্থানীয়ভাবে গিয়ে দেখব। তাহলে এই 4টা সেকশন কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, 4টা না 5টা, 144, 45, 46, 47, 48, এই 4টা বুঝে পড়বেন, এটাই আছে, এর ভিতরে অন্য কিছু কিন্তু নাই। এখন 149 থেকে 53 এখানে পুলিশের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা আছে। বেসিক জিনিসটা মনে রাখবেন, সেকশন মনে রাখার দরকার নাই, যে যদি কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ পায়, আমলযোগ্য অপরাধ করতে দেখে, আমলযোগ্য অপরাধের সন্দেহ হয়, তাহলে পুলিশের মৌলিক দায়িত্ব হচ্ছে ওই অপরাধটা প্রিভেন্ট করা। এটা হচ্ছে বেসিক জিনিস। আর সরকারি কোনো প্রকার সম্পত্তি যদি কেউ বিনষ্ট করতেছে, পুলিশ যদি দেখে, তার দায়িত্ব হচ্ছে সেটাকে প্রিভেন্ট করা। আর দোকানের মধ্যে যে সমস্ত মাপার জিনিস আছে, ওজন মাপা, দাঁড়িপাল্লা আছে, এগুলা পুলিশ অফিসার কি করতে পারে, যাচাই বাছাই করতে পারে। যদি দেখে এখানে সঠিক ওজন দেওয়া হচ্ছে না, উনি একে গ্রেফতার করে নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের কাছে কি করবেন, নিয়ে যাবেন। এইটা হচ্ছে একজন পুলিশ অফিসারের, যদি আমরা বলি সিপিসির অধীনে মৌলিক দায়িত্ব, যে কগনিজেবল অফেন্স দেখলেই প্রতিরোধ করবেন, সরকারি সম্পত্তি বিনষ্ট দেখলেই প্রতিরোধ করবেন, ওজনে কম দেওয়া দেখলেই গ্রেফতার করে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাবেন। এটা ছিল কিন্তু আমাদের গত ক্লাস। তা আজকের ক্লাসটা আমরা শুরু করব এরপরে। আশা করি আপনাদের এই ক্লাস নিয়ে, এতটুকু নিয়ে আর প্রশ্ন থাকার কথা না, তারপরেও যদি কারো প্রশ্ন থাকে বলতে পারেন। জি, পারমিশন দেওয়া আছে, যদি কারো প্রশ্ন থাকে বলতে পারেন। কারণ আমরা চাই না যে আপনারা টেনশন নিয়ে পড়েন, না বুঝলে অবশ্যই বলবেন।